আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 1 বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে। এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে পাল্টে যাবে। এখন এই সময় এসে গেছে। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন পাকিস্তানকে বাদ দিয়ে। এখন পাকিস্তানকে বাদ কেন? পাকিস্তানে যদি উনি যান যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন। সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন। বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, কি বলে আরবিয়ান দেশগুলো, এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি। এদিকে আমেরিকায় তো উনি যাবেন না, আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না। কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছে যারা, এবং ডেমোক্র্যাট রয়েছে, রিপাবলিকানরা রয়েছে, তারা এখন ইউনূসের উপরে প্রচন্ড খাপ্পা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে। তাহলে পরে যে মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, মেক্সিকো জায়গা দিচ্ছে না। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে, ওনার মানে চাপটা কেন বাড়ছে। এক হচ্ছে গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনোকোজিন, তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, 9:30 সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন 6 মিনিট 30 সেকেন্ডের জন্য, মাত্র 6 মিনিট 30 সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয়। উনি চাও খাননি, একটা পুতিনের চিঠি, রাষ্ট্রপতি পুতিনের একটা খামবন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন, বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন। তো উনি জানতে চান চিঠির বিষয়বস্তু কি আছে, আমায় যদি আপনি একটুখানি বলেন। তা তখন আলেকজান্ডার ভ্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন। বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল, সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল। আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য, তাহলে এখন যদি ভারত কোনো রকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে। এটাও হলো গিয়ে 2। একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে এর মধ্যে ঢুকে বললো রাশিয়া, চীন তো আগেই কেটে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল। এখন এই যে চাপ, এত চাপ তিনি রাখবেন কোথায়? এখন এরপরেতে আমি বলি 24 তারিখ এই মানে পরশু দিনকে 24 তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার 4:30 সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে ফোন করেন আমাদের
নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন। খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনূসের সঙ্গে যখন ফোনটি এসছিল। ওখানে আর কি ছিলেন? ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি, খলিলুর বলেছেন ইউনূসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা। দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে। একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে, রাজনৈতিক বন্দী করা বন্ধ করা হয়েছে, অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু উল্টে কি দেখলাম আমরা? উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন। উনি তো সন্ত্রাসবাদী, বা ওনার হাতে এখন কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে। এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে, এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় 8,000 জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে। সব হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক, এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে শেখ হাসিনা, তার ব্যাপারে ঢাকা কি ভাবছে। তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে, পূর্ণ নিরাপত্তা দিয়ে। তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন, এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন? তখন খলিলুর রহমান বলেন, একটু ফোনটা আপনি ধরুন। তখন বোধহয় ফোনে চাপা টাপা দিয়ে ইউনূসের সঙ্গে কথা হয়েছে। তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা 100% আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং খুব শীঘ্রই এই জিনিসটা, এই আবহাওয়া তৈরি হয়ে যাবে, এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে 1 মিনিট ধরবেন। এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায়, তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, জয়শঙ্করজিকে জানানো হয়, এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে। তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই কথাবার্তা হয়েছে, আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন? উনি বলেন, আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি করে রেখে দিয়েছি, সমস্ত নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে, এবং ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে। সঙ্গে যাবে 2 ব্যাটালিয়ন কমান্ডো। তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ, ফার্দার অর্ডার, তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন, এবং বাংলাদেশে হাসিনার যেখানে থাকবেন, এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে, কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে। একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে, শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে। এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে। একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে, সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে, এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে। সেটা গুনেই যাচ্ছে, 1 বছর ধরে সেটা গুনে যাচ্ছে। হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন। তারপর বঙ্গভবনের কাজগুলো শুরু হবে। বঙ্গভবনের কাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে
ফিরতে পারেন, অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন, ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন। এর মধ্যে বঙ্গভবন সারানো ফারানোর যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে, সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে। এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা, আমরা পুরো সমুদ্রতট ঘিরে রেখে দেব যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে, আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। ফলে ইউনূস সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ, কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে, তিনি যদি হৈ হৈ করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনূসের ছাড় নেই। আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনূসের ছাড় নেই। ইউনূসকে ভারত পালাতে দেবে না, ইউনূস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে। আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি, মোহাম্মদ ইউনূসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে। মনে পড়ছে আপনাদের? অত্যন্ত করুণ হবে। সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি। এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম, আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে অনেক কিছু ভিডিও করেছেন, অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন, ওপার থেকে এপারে গিয়েছেন। আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি। শুধু একটা কথাই বলেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন। তফাৎটা শুধু এইটাতে হলো, আর কোনো জায়গায় তফাৎ হয়নি। আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরকম ভাবে আছি। আওয়ামী লীগের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে হাত জোর করে আমি বিদায়। বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনূস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন তারা নাকি আর ফিরবে না। একজন শান্তিতে নোবেল বিজয়ীর ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ীর মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন। এই ইউনূসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার, ইউনূস মহাজনের হাতে সে সময়ও নেই, সে শক্তিও তার অবশিষ্ট নেই। আর সে কারণেই তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবেই। তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে। বাংলাদেশের ক্ষমতার কাঠামো, নির্বাচনী বৈধতা, রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান, নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না? তিনি আওয়ামী লীগ বিরোধী, এটা সত্য, কিন্তু এই সত্যের অপর পিঠ তো তিনি দেখাচ্ছেন না। কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক, তার ক্ষমতার বৈধতা নেই, তিনি নির্বাচিত নন। তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ, ফ্যাসিস্টের পথ। নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য। তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ, কার্যক্রম স্থগিত, প্রার্থী অযোগ্য ঘোষণা, এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এখানেই মূল সংকটটা। অন্যায়, ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন, যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না। পৃথিবীর কোনো সংস্থাই, কোনো আদালত ইউনূসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে
প্রচেষ্টা এখন প্রকাশ্য, সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়, বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে। নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনূস যে ভাষার কথা বলেছেন, ফ্যাসিস্ট শক্তি ফিরতে পারবে না, তাদের জায়গা নেই, অস্তিত্ব থাকবে না, এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা। শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না, কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না, রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে, অস্থিতিশীল করে তোলে। এখানে আরো একটি বিষয় চোখে পড়ার মতো, ইউনূস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন, বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে। ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এটা রাজনৈতিক ভাষা, কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই, বরং উল্টো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা, মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে, মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত বা জামায়াত শিবির। যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন, তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন। জনগণ তো সেটা মানবেন না, কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই। ইউনূসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে। ইউনূসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে? আওয়ামী লীগের যত ভুলই থাকুক, দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর। তারা কারো নির্বাহী আদেশে জন্ম নেয়নি, তাই কারো নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না। এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস, এমনকি বাস্তব বিমুখ ধারণা। এটা ইউনূস বুঝতে পারছে। যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল, ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার। দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে, সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে, আর পরিচয়ই শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয়। আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে? বাস্তবতা তো অন্য কথা বলে। জামায়াত আগে থেকেই পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে, কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কোথায় জিততে পারবে, কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে, সব তাদের হিসাব করা। বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক। একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে। তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে, তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই। বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো। ইউনূস সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে, আওয়ামী লীগ মুক্ত, যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে, এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনূস দেশের ভেতরে থাকা তার 50,000 কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন। কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয়। এখানে দল টিকে থাকে মাঠে, সংগঠনে, মানুষের মনে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি, জামায়াতকেও পারেনি। এখন ইউনূস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে, সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাঁজাখুরি কল্পনা। এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন? দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে, নির্বাচনের পরে আরো বাড়বে, কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, আন্তর্জাতিক চাপ বাড়বে, অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে। মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম, তাদের প্রিয় দল নেই। এর প্রভাব শুধু ফলাফলে নয়, ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে। যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত। দীর্ঘমেয়াদী অস্থিরতা, অবিশ্বাস, বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন। ইউনূস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই। তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায়। প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী, কোন জরিপে, কোন তথ্যের ভিত্তিতে? যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই 70%-এর বেশি, সেখানে কোনো দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়, অর্ধেক থাকে না, তাই না? বরং মানুষ হয় ভোট দেবে না, নয়তো সহিংস হয়ে উঠবে, প্রতারিত হবে। ভাবুন তো, তাতে সবচেয়ে বেশি কার লাভ, কার? আবার জামায়াতের। এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে, ঠিক যেমন 75-এর পরে তারা গিয়েছিল। এখনকার পরিস্থিতি আরো একভাবে বিপজ্জনক। তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে, বিএনপি, জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো। বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন। জামায়াত সংগঠিত, কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল। তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে, মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে। জামায়াত এই হিসেব আগে কষেছে নিশ্চয়ই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইউনূস সরকার শত চেষ্টা করেও আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা।
আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি? উত্তরটা হচ্ছে না। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই প্রচেষ্টায় রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে? বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না। এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে, আর সেই শক্তি কারা, তার নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না। এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে, তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা, রাষ্ট্রীয় স্থিতিকিতা বহন করতে পারবে কিনা, প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম অসংখ্য প্রশ্ন। ইউনূস সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে, কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস, তার সঙ্গে অনিশ্চয়তা, বিভাজন, ভবিষ্যৎ সংঘাতের বীজ। আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই, কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা। যদি জনসমর্থন থাকে, যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে, আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার দরকারও হয় না। ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয়, যদি ব্যালটে সুযোগ দেওয়া হয়। এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে, কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগোচর থাকে না। আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে, কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না, আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপরই ভর করতে হবে। প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে, ইউনূস কি আওয়ামী লীগের নাম সত্যি মুছে দিতে পারবেন, নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজেও অনুমান করতে পারছেন না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না। রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে একপক্ষীয় রাজনীতি সহ্য করে না। যে দলই হোক, তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ, কোনো নির্বাহী আদেশ নয়। ইউনূস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায়, এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে। আপনি দেখে নিন, এই সত্য বদলাবে না। বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে এক গুরুতর দাবি তুলেছেন তুর্কি সাংবাদিক উজায় বুলুত। তার দাবি, বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত এবং একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনা উচিত, অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত। এটুকু শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভেতরের বিষয় নয়। এখন প্রশ্ন উঠছে বিদেশি মিডিয়ায়, আলোচনা হচ্ছে ওয়াশিংটনে, ট্রাম্প প্রশাসনের টেবিলেও। ট্রাম্পের টেবিলে বাংলাদেশের নাম কেন? বাংলাদেশ আবার কি করলো? যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক গেটস্টোন ইনস্টিটিউটে প্রকাশিত এক লেখায় বাংলাদেশকে রেডিক্যাল ইসলামিজমের নতুন হটস্পট কেন বলা হচ্ছে, কেন জামাত এবং ইউনূসকে নিয়ে এমন কথা বলা হচ্ছে, এবং এসব কথা কি সত্যি, নাকি বাংলাদেশ সত্যিই এমন পথে হাঁটছে যেখানে ৭১-এর অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারণা প্রশ্নের মুখে পড়ছে? আমরা বুঝতে চেষ্টা করব মিস্টার বুলুত তার লেখায় কি বলেছেন, প্রকৃতই বাংলাদেশে কি ঘটেছে, কি ঘটছে, এবং বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে। যে লেখাটি নিয়ে কথা বলছি, এটির শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ হিন্দু জেনোসাইড, রেডিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। বাংলা যদি বলি, বাংলাদেশে হিন্দু গণহত্যা, বাংলাদেশে উগ্র ইসলাম। পুরো লেখাটি বেশ বড়। এর সামারি যদি আমি করি এক বাক্যে, সেটা হচ্ছে এরকম যে তিনি করে দিয়েছেন, ডেজিগনেট জামাতে ইসলামী বাংলাদেশ এ ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন, হোল্ড মোহাম্মদ ইউনূস টু অ্যাকাউন্ট। বাংলা অনেকটা এরকম যে জামাতে ইসলামী বাংলাদেশকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে, মানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করুন, মোহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনুন। ভয়াবহ অভিযোগ। দর্শক, কেন এমন কথা বলছেন এই তুর্কি সাংবাদিক? যেখানে তুরস্কের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দহরম মহরম এবং খায় খাতিরের কথা আমরা সবাই জানি, আমরা শুনছি গত 15-16 মাস যাবত, সেখানে এমন সংবাদ কিসের ইঙ্গিত দেয়? কেনই বা বুলুত বলছেন কিছু করার জন্য এটাই উপযুক্ত সময়? মিস্টার বুলুত তিনি লেখক সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি গেটস্টোন ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো। আজকের আলোচ্য লেখায় তিনি বিভিন্ন সংগঠন, লেখক এবং গবেষকের লেখার সূত্র উল্লেখ করেছেন। ডেসক্রিপশন বক্সে আমি মূল লেখাটির লিংক দিয়েছি, আপনারা পড়ে দেখতে পারেন। দর্শক, এই লেখায় সরাসরি বলা হয়েছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা বাড়ছে।
সংখ্যালঘু নির্যাতন বাড়ছে এবং এই পরিস্থিতির রাজনৈতিক সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এজন্যই উজয় বুলুদ বলেছেন, ট্রাম্প প্রশাসনের উচিত জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং উগ্রবাদকে উৎসাহিত করার জন্য ইউনুসকে জবাবদিহির আওতায় আনা উচিত। ইনসাইট ইউকে এর রেফারেন্স দিয়ে উজয় বুলুদ তার লেখায় দাবি করেছেন, ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ই বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিষিদ্ধ বা বিতর্কিত ইসলামপন্থী সংগঠনগুলো আবার সক্রিয় হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এই আক্রমণগুলোকে বাংলাদেশ হিন্দু গণহত্যা বলে অভিহিত করছে। উসানাস ফাউন্ডেশনের গবেষক প্রীতি খেন্তার বক্তব্য উদ্ধৃত করে উজয় বুলুদ বলেছেন, জামাত শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি এমন একটি সংগঠন যার রয়েছে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক, প্রভাবশালী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, উগ্রবাদ ও সহিংসতায় অর্থায়নের ইতিহাস। উজয় বুলুদ উল্লেখ করেছেন, ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের বহু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত সদস্যরা। এই দাবির পক্ষে তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনের উল্লেখ করেছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের রিসার্চ ফেলো ইফতেখারুল বাশার তার মন্তব্য সংযুক্ত করেছেন উজয় বুলুদ। ইফতেখারুল বাশার বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আইএস ঘনিষ্ঠ নেটওয়ার্কগুলো তরুণদের মধ্যে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে। মিস্টার বাশার 23 ডিসেম্বর 2024 তারিখে জানিয়েছেন, তার এক লেখায় তিনি বলেছেন, ইসলামিক স্টেটের আল নাবা ম্যাগাজিন বাংলাদেশে ইসলামিক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছে, তরুণদের ধর্মনিরপেক্ষতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এর সুবাদে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হিজবুত তাহরীর বাংলাদেশ অনলাইনে প্রচারণা চালিয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, তারা একাধিক সমাবেশ করেছে বাংলাদেশে এবং তরুণদেরকে টার্গেট করে বিশেষ করে স্কুল ও কলেজে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে কথা বলছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 4 থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত সংখ্যালঘুদের উপর 2000-এরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে। প্রায় একই সময়ে কমপক্ষে 32 জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং নারীদের উপর 13টি ধর্ষণ ও হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি হিন্দু মন্দিরে 133টি আক্রমণ রেকর্ড করা হয়েছে। 29 ডিসেম্বর 2024 তারিখে বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের একটি জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় হস্তক্ষেপ এবং সহায়তা করার আহ্বান জানিয়েছে। এই জোট এটাও সতর্ক করে বলেছে, বাংলাদেশ উগ্রবাদের দিকে ঝুঁকছে, যার সুদূর প্রসারী প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের অন্য অংশ পড়তে পারে। কিন্তু ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়নে জড়িত উগ্র গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন করছে বলে অভিযোগ তাদের, এবং এই জাতীয় প্রচারণাকে ইউনুস সরকার অতিরঞ্জন বলেও ব্যাখ্যা করেছেন। মূলত এসব বক্তব্যের আলোকেই মিস্টার বুলুদ দাবি করেছেন, বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতেও পরিণত হয়েছে। তিনি যুক্তি দিয়ে বলেছেন, যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে, উগ্রবাদী সংগঠনের তৎপরতা সীমা ছাড়াচ্ছে এবং জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়ের আগে, যাদের কথা বললাম, যেই জঙ্গি সংগঠনগুলোর কয়েকটি নাম আমি বললাম, তারা সময়ের আগে কারাগার থেকে